প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। যথাসময়ে সিটি নির্বাচন জানিয়েছেন মির্জা ফখরুল। সেই পর্যন্ত ঢাকা উত্তরে সালাম, দক্ষিণে শফিক, খুলনায় মঞ্জু সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্বে অ্যাডভোকেট আমিরুল ইসলাম, অবাক হননি তাজুল ইসলাম। নড়াইলের সিঙ্গাসোলপুরে 2 পক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ 5 জন নিহত, আহত আরও 7 জন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন। সকাল 9টায় প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেখানে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানরা। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকাল 11টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাতের সময় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এই সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা তারেক রহমানকে পৌঁছে দেন রাষ্ট্রদূত। উপদেষ্টা জানান, তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা হুমায়ুন কবিরের। আমন্ত্রণ দেওয়া হয়েছে, টোটালি সৌজন্যমূলক সাক্ষাৎ এবং একটা দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়। চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু এবং কিভাবে দুই দেশের মধ্যে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কিভাবে কাজ করা যায়। প্রেসিডেন্ট সাহেব এই মেসেজ নিয়ে আসছেন যে আপনার ম্যান্ডেটকে চায়নার প্রেসিডেন্ট প্রেমিয়ার রেকগনাইজ করে এবং বাংলাদেশের মানুষ যে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আপনাকে নির্বাচিত করছে, এটার শুভেচ্ছা জানানোর জন্য উনি আসছেন। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়েছে। সচিবালয়ে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন, অন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। সভায় কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে এবং দ্রুত কৃষি কার্ড চালুর বিষয়ে আলোচনা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, 2 দেশকে নিরাপদ, শক্তিশালী, উন্নত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। এছাড়া তিনি পররাষ্ট্র সচিব ও প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। বলেন, 2 দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পারবেন। এরপর ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জাপান, নরওয়ে, ফ্রান্স, ডেনমার্ক সহ 8টি দেশের রাষ্ট্রদূতরাও আসেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে। ইউ প্রতিনিধি দলও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে সরকার। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মনে তারেক রহমান জায়গা করে নিয়েছেন জানিয়ে বলেন,
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন হবে। নিয়মের কারণে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বিএনপি নয়াপল্টন কার্যালয়ে আসেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকাল 10:30টার দিকে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছালে দপ্তরের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করে নতুন বাংলাদেশ গঠনে সহযোগিতা কামনা করেন। আমরা এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি, স্বপ্ন দেখছি। আমাদের নেতা, আমাদের তরুণ নেতা, আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং অতি অল্প সময়ের মধ্যেই তিনি যে দেশের মানুষের মধ্যে যে একটা অবস্থান করে নিয়েছেন, যে তিনি কাজ শুরু করেছেন এবং কাজ করবেন এবং তার বিভিন্ন কর্মপদ্ধতিতে সেটাই প্রমাণিত হচ্ছে। এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে এবং সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। কথা বলেন সিটি কর্পোরেশনগুলোতে নতুন করে প্রশাসক নিয়োগ এবং সংসদের নারী আসনের মনোনয়ন নিয়ে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এটা তো আপনার পার্লামেন্টের সিদ্ধান্ত হবে, আপনার যেটা হওয়ার। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ। এটা আমরা চাইনি এবং আমরা যেহেতু আপনার আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সহ দেশের মোট 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, উত্তরের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কায়েম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অধ্যাদেশ অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়া প্রশাসকরা সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছেন আইনজীবী আমিরুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। জুলাই বিপ্লবে শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন চিফ প্রসিকিউটর। সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোহাম্মদ তাজুল ইসলামের পরিবর্তে আমিনুল ইসলামকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দুপুরে ট্রাইব্যুনালে আসেন। এরপর সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব বুঝিয়ে দেন। পরে এই দায়িত্ব অর্পণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিনুল ইসলাম। জানান, জুলাই বিপ্লবের শহীদ আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন। কারোর প্রতি বিদ্বেষ না হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন। এই ট্রাইব্যুনালে সবাই ন্যায় বিচার পাবেন। এই ট্রাইব্যুনালের দায়িত্বভার গ্রহণ করার পরে আমার কাছে মনে হয়েছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেখানে আমাদের জুলাই বিপ্লবের যে সকল শহীদগণ আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে এই ট্রাইব্যুনালে আমি আমার কর্তব্য পালন করতে পারি। এই ট্রাইব্যুনালে যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে বিচারগুলো যেগুলো মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে আমাদের
জুলাই শহীদদের আকাঙ্ক্ষার অনুযায়ী যাতে আমি ট্রাইব্যুনালে আমি আমার বিচার কার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি। চিফ প্রসিকিউটর পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া, এতে অবাক হওয়ার কিছু নেই। নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগত জানিয়ে চলমান বিচারিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। একদল যখন ক্ষমতার থেকে চলে যায়, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে। বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। নড়াইলের সিঙ্গারশোলপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাবা ছেলে সহ উভয় পক্ষের 5 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 7 জন। এই ঘটনায় জড়িতদের ধরতে চলছে অভিযান। সোমবার ভোর 5:30টার দিকে ইউনিয়নের বড়কুলা গ্রামে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, নড়াইল সদর থানার সিঙ্গারশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের ও খলিল শেখ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও সংঘাত চলছিল। এরই জেরে ভোরে খায়ের গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খলিল শেখ গ্রুপের লোকজনের বাড়িতে গিয়ে হামলা চালায়। উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান খলিল শেখ গ্রুপের খলিল শেখ, ছেলে তাহাজ্জুদ শেখ, ভাগিনা ফেরদৌস ও মুন্না শেখ। আর খায়ের গ্রুপের ওসিকুর রহমানকে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর উত্তেজিত লোকজন কয়েকটি বাড়িঘরে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। সহিংসতা এড়াতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। ভিকটিম পক্ষ যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 কিলো দূরে এখানে এই যে বড়কোলা এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। আমরা অবশ্যই এই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনব। বাহারি রঙের নানান রকমের শীতকালীন ফুল দেখতে প্রকৃতি প্রেমীরা প্রতিদিনই ভিড় করছেন নরসিংদীর মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়াকান্দিতে। দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা যাচ্ছেন সেখানে, মুগ্ধ হচ্ছেন নানা রকম ফুলের সৌন্দর্যে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের আগমনে প্রকৃতি সাজে তার আপন রূপে। দেখা যায় নানান রঙের ফুলের সমাহার। সূর্যমুখী, কসমস ও নানান রঙের পিটুনিয়া ফুলের সমারোহে সেজে উঠেছে নরসিংদীর মেঘনা নদীর তীরবর্তী নাগরিয়াকান্দি। শহরের যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে এমন এক ফুলের রাজ্যে নিমিষেই ভালো হয়ে যায় মন। এই সৌন্দর্য উপভোগে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। নানান ফুলের রঙে রাঙিয়ে নিচ্ছেন মন। ফুলের সাথে নিজেদের ছবি তোলায় রীতিমতো প্রতিযোগিতা চলে এখানে। এখানে প্রাকৃতিক পরিবেশ, এই যে এত সুন্দর সুন্দর ফুল, যে বিটুনি ফুল, ওই যে সূর্যমুখী ফুল, মানে মনোমুগ্ধকর দৃশ্য, এবং পাশের নদী, খুব ভাল লাগছে। হ্যাঁ, আগেও আসছি, অনেকবারই আসছি, তারপর আজকে আসলাম, সময় পেলে আসি আর কি। প্রাকৃতিকভাবে অনেক সুন্দর হবে, তারপরে ভালো লাগবে সবার, ঘোরা বিনোদনের জন্য একটা জায়গা হবে। মেঘনা নদীর পাশে মানে কসমস ফুল, মানে সূর্যমুখী বাগান, আপন হাউস, মানে এটা দেখার জন্যই আমরা ফ্যামিলি নিয়ে আসছি। বেশি বেশি গাছ লাগালে আমাদের পরিবেশে যে বিরূপ প্রভাবগুলো পড়ছে এগুলো আস্তে আস্তে কমে যেতে পারে। বাগান মালিক বলছেন, প্রকৃতিকে ভালোবেসেই প্রতি বছর প্রকৃতি প্রেমীদের জন্য বাগান সাজিয়ে তোলেন। এর মাধ্যমেই প্রকৃতি প্রেমীদের কাছে এই জেলাকে তুলে ধরতে চান। সারা বাংলাদেশে অনেক পার্ক, রেস্টুরেন্ট পাবেন, অনেক থিম পার্ক আছে, অনেক কিছু আছে, কিন্তু ফুল দিয়ে সাজানো এরকম খুব একটা পাবেন না, যেটা একমাত্র আমি নরসিংদীতে করেছি। আর এই জন্যই নরসিংদীমুখী এখন সারা দেশের মানুষ এখন নরসিংদীমুখী হচ্ছে। দেশের প্রতিটি জায়গায় এ ধরনের বাগান গড়ে তোলার আহ্বান প্রকৃতি প্রেমীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
রাজধানীর হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে চট্টগ্রাম হালি শহরের একটি ভবনে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়েছেন নারী শিশু সহ 9 জন। উন্নত চিকিৎসার জন্য তাদের আনা হয়েছে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে শরীরের শতভাগ দগ্ধ হয়েছে রানী ও পাখি নামের 2 নারী। এছাড়া শিপন, সুমন, শাওন ও সাখাওয়াত নামে 3 জনের শরীর 40 থেকে 80% পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন দুর্ঘটনায় দগ্ধ সবার অবস্থায় আশঙ্কাজনক। এর আগে ভোরে হালিমা মঞ্জিল নামে একটি 6তলা ভবনের 3য় তলার ওই বাসায় গ্যাস থেকে বিস্ফোরণে ওই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এবারে দেশের আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিমানের টিকিটিংয়ের সিন্ডিকেট ভাঙতে চান বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। মানিকগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মন্ত্রী এসব কথা বলেন। জনগণের দাবিকে অগ্রাধিকার দিয়ে উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গ্রিন ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের নবনির্বাচিত সাংসদ নুরুল ইসলাম বুলবুল। সকালে শহরের বড় ইন্দিরা মোড়ে ক্লিন গ্রিন চাঁপাইনবাবগঞ্জ কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি। জুরাছড়ির সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। জুরাছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ধনপূর্ণ চাকমার নেতৃত্বে মন্ত্রী দীপেন দেওয়ানের পাঠানো এসব সহায়তা বিতরণ করা হয়। ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। সকালে অভিযানের উদ্বোধন করেন ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। উপজেলা জামায়াতের আয়োজনে দিনভর এই পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতাল চত্বর ও অভ্যন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রমধর্মী র্যালি হয়েছে। উন্নয়ন সংস্থা প্রেরণার আয়োজনে সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি নদীতে এই র্যালি হয়েছে। প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুম মুনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত ইয়া ওয়েন। যথাসময়ে সিটি নির্বাচন জানিয়েছেন মির্জা ফখরুল। সেই পর্যন্ত ঢাকা উত্তরে সালাম, দক্ষিণে শফিক, খুলনায় মঞ্জু সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্বে অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অবাক হননি তাজুল ইসলাম। নড়াইলে সিঙ্গারশোলপুরে 2 পক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ 5 জন নিহত, আহত আরও 7 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।